হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাথ ফর মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই প্লেলিস্টটি কন্টিনিউ করব। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের ম্যাথের বিভিন্ন বিভিন্ন কার্যক্রমে এই ম্যাট্রিক্স গুণন খুবই উপকার করে। শুধু তাই নয়, মেশিন লার্নিংয়ের প্রতিটা সেক্টরেই কোনো না কোনোভাবে এই ম্যাট্রিক্স জড়িয়ে রয়েছে। ম্যাট্রিক্সকে আমাদের লাগবে। তো এখন ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন সেটা আমাদের বুঝতে হবে। আমরা বিগত ক্লাসে অ্যাডিং এবং সাবট্রাকশন সম্পর্কে বুঝেছি। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বলতেই আমরা বুঝি গুণন করা। এখন এ যদি একটি ম্যাট্রিক্স হয়, বি যদি আরও একটি ম্যাট্রিক্স হয়, এদের মধ্যে গুণ করে যদি সি এর রেজাল্ট বের হয়, তবে আমরা তাকে বলবো ম্যাট্রিক্স গুণন বা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এখন বিগত ক্লাসে আমরা যখন ম্যাট্রিক্স যোগ করেছি, ধরেন এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স যোগ করে সিতে রূপান্তরিত করেছি, তখন আমাদের কিছু রুল ফলো করতে হয়েছিল। তো রুলগুলা কি ছিল? আমাদের সাবট্রাকশন বা অ্যাডিশনের জন্য আমাদের একটা রুল ছিল, কলাম ইজ ইকুয়াল টু রো। উভয় ক্ষেত্রে, অর্থাৎ এর ক্ষেত্রে যা, এর ক্ষেত্রেও তা, একই কলাম একই রো, মানে একই রকম অর্ডার। কিন্তু এখানে যদি 2x2 থাকে, এখানেও 2x2 থাকতে হয়, এই জায়গায় 2x2 হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ অর্ডারগুলো সেম ছিল। রো কলাম, রো ইজ ইকুয়াল টু কলাম ছিল, বা কলাম ইজ ইকুয়াল টু রো ছিল। সেই জন্য আমরা অ্যাডিংও করতে পেরেছি, সাবট্রাকশনও করতে পেরেছি, অর্থাৎ যোগও করতে পেরেছি, বিয়োগও করতে পেরেছি। কিন্তু আমার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি ওরকম কোনো রুল আছে কি না? হ্যাঁ, অবশ্যই ওরকম রুল রয়েছে। মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের কিছু রুল মেনটেন করতে হবে। সেই রুলগুলো কি কি? প্রথমত, এই যে যে ম্যাট্রিক্সটা, যদি এটা প্রথম ম্যাট্রিক্স হয়, এটাকে আমি প্রথম ধরলাম, এটাকে আমি দ্বিতীয় ধরলাম, তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের মধ্যে যে কলাম থাকবে, এখানে লিখে দিই, প্রথম ম্যাট্রিক্স কলাম ইজ ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্স রো। এটাই হচ্ছে মূল বেইস। মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম অবশ্যই দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হবে। দেখেন বন্ধুগণ, এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে রো কলাম দুটোরই সমান সমান থাকতে হবে। প্রথমটার যেরকম থাকবে দ্বিতীয়টারও সেম সেম থাকতে হবে। কিন্তু গুণনের ক্ষেত্রে আমরা দেখতেছি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান থাকতে হবে, তবে আমরা গুণন করতে পারবো। এখন যদি এর অর্ডার এরকম হয়, আমরা অর্ডার লিখে দিই, এর অর্ডার সমান সমান যদি এরকম হয় এম গুণ এন, এবং বি এর অর্ডার যদি এরকম হয় এন ক্রস পি। অর্ডার মানে হচ্ছে, ধরেন একটা ম্যাট্রিক্সে কয়টা কলাম কয়টা রো, 2 গুণ 3 বা 3 গুণ 2 এরকম জাতীয়, এগুলোকে অর্ডার বলা হয়। আমি এটা ম্যাট্রিক্সের প্রথম ক্লাসে আমি বুঝিয়েছি। তো এই জায়গাটায় বি এর অর্ডার যদি এন ক্রস পি হয়, তাহলে যদি আমরা দুটোকে পাশাপাশি নেই, কমনটা কি আসবে? এম ক্রস এন। এটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এন ক্রস পি। তাহলে এখানে আমার এই যে এন এবং এন দুইটা কমন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার এই দুটো এন ল্যাপস হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের হবে এম ক্রস পি। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে যে এই ম্যাট্রিক্সটা বের হয়, অর্থাৎ অর্ডারটা এরকম হয়ে যায়, এটাই কিন্তু আমরা একটু পরে ম্যাথমেটিক্সের সাহায্যে প্রুভ করব। আপনারা আমার সাথে থাকেন, তাহলে আজকে একদম ম্যাট্রিক্স ক্লিয়ার হয়ে যাবেন।
তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিছু নিয়ম পালন করি, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হতে হবে। এখন আমরা এক্সাম্পলে যাওয়ার আগে ম্যাট্রিক্সটারকে কিভাবে আমরা ডাকবো, কিভাবে বুঝবো, প্রথমটাকে কি বলবো দ্বিতীয়টাকে কি বলবো, এটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এ সমান সমান দেওয়া রয়েছে A11 A12 A21 A22, বি সমান দেওয়া আছে B11 B12 B21 B22। এখন এদের মধ্যে আমরা কি করব, ক্রস গুণন করব। তো ক্রস গুণন করলে আমরা একটু পিছন থেকে লিখি। ক্রস গুণন করলে প্রথমটার কলাম, প্রথম অংশের এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এটার কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো গুণ করতে হবে। তাহলে কিভাবে করে একটু খেয়াল করেন। এই A1কে আমরা প্রথমে চিন্তা করব, A1কে আমরা এই রো এর সাথে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি A11 ডট B11। তাহলে এটার সাথে এটার গুণ হয়ে গেল, ঠিক আছে। এখন এর পরবর্তী হচ্ছে কি প্লাস প্লাস এই A2কে নিয়ে চিন্তা করব, A12 ডট B21 B21 ডট B21। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে A21, দ্বিতীয় যে পার্ট সেটা A21। আমরা বলেছি প্রথমটার কলাম দ্বিতীয়টার রো, এভাবেই তো যাবে, তাই না? তাহলে এখন এটার কাজ কিন্তু শেষ, প্রথম যে পয়েন্ট সেটার কাজ শেষ। এখন দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ দ্বিতীয় কলামের কাজটা আমার করতে হবে। A21 ডট B12 প্লাস আবার A12 প্লাস এখন দ্বিতীয় নাম্বার A22 ডট B21। আশা করি সরি এটা B22 হবে, A22 সাথে B22। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটার সাথে এটার আর এটার সাথে এটার গুণন করেছি। আপনাদের আমি এই জিনিসটা গিটহাবে দিয়ে দেব। আশা করি গিটহাবে দেখলে আপনারা বিষয়টা আর একটু ক্লিয়ার হবেন, এটা মিলিয়ে দেখবেন। ঠিক আছে, এখন দ্বিতীয় রো দ্বিতীয় কলামটা আমরা যাই, মানে দ্বিতীয় অংশের আমরা করব, প্রথম অংশ তো আমরা করে ফেলেছি। দ্বিতীয় অংশের A21, এই যে দেখেন A21 এটার সাথে গুণন হবে বি উপরের অংশ B11 প্লাস A22 ইন্টু B21। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপরে আমরা A21 কি করব, A21 ডট আমি একবারে লিখে নিই B12 প্লাস A22 ডট B22। এবার বুঝাই। দেখেন সর্বপ্রথম A11 B11, দেখেন A11 এর সাথে B11 এর কি হয়েছে, গুণন হয়েছে। তারপর A12 এর সাথে B21, এখানে দেখেন A12 B21, তাহলে এটার সাথে এটার একটা গুণন হয়ে গেল, শেষ। ওকে, এখন A21 B12, এই যে A21 B12 এখন A21 B12 আমরা করে ফেলেছি।
এটার সাথে এটা, ঠিক আছে। তারপর এখন নিচেরটা আসবে, নিচেরটা আসলে কি হবে, A22 B22 A22 B22। তাহলে আমার এই ধাপটা শেষ। তাহলে আমরা দেখতেছি এই জিনিসটার সাথে এটার গুণন গেল, এই জিনিসটার সাথে এটার গুণন হলো। এখন দ্বিতীয় যে ধাপ, আমরা তো এটার সাথে করেছি, এটার সাথে এমনে, এটার সাথে এমনে। দ্বিতীয় ধাপে আমরা কি করছি, A21 B11, এই যে দেখেন A21 B11, আমি দাগ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। B11 অর্থাৎ এটার সাথে এটা A21 B11, মানে এটার পরে এটা আসবে কিন্তু। তাহলে আমরা এটারে করেছি, তাহলে এটারে করব A22 B21, ঠিক আছে, A22 B21। তাহলে কি হলো, এমনে করে গিয়ে এমনে করে হয়ে গেল। আশা করি বুঝেছেন। এখন এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তাহলে যাবে কোনটা, এটা আসবে না, B12, এই যে A21 B12 আসছে, আসছে A21 B12। এখন হচ্ছে দ্বিতীয় A22 B22, A22 B22। আশা করি বুঝেছেন। অর্থাৎ এমনে এমনে এই এমনে এমনে গুণনটা হয়েছে। আশা করি এর মধ্যে আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আমি জিনিসটা গিটহাবে দিয়ে দেব, যদি আপনাদের সমস্যা হয় ওখান থেকে দেখে নেবেন। এরপরেও যদি প্রবলেম হয় একটু বারে বারে দেখবেন বা নিজে একটু প্র্যাকটিস করবেন। নিজে প্র্যাকটিস করলে আপনার বুঝতে সুবিধা হবে। শুধু আপনি এটা মনে রাখবেন যে এই জিনিসটার সাথে এভাবে যে সিরিয়ালটা রয়েছে এভাবে নামছে, আবার এভাবে যে সিরিয়ালটা রয়েছে এভাবে নামছে। এতটুকু বুঝলে আপনি আশা করি বুঝতে পারবেন। অর্থাৎ জিনিসটা হয়েছে এমনে 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 এইভাবে গুণনটা এরকমভাবে হয়েছে। আমি জাস্ট বুঝার জন্য ইজি করে এভাবে বললাম, আপনারা সাধারণভাবে নেবেন বিষয়টা। আসুন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল, ধরেন A1 সমান দেওয়া রয়েছে 1 2 3 4 5 6, তাহলে এটার অর্ডার হচ্ছে 2 × 3, তাই না? এবং B সমান সমান দেওয়া রয়েছে এরকম 7 9 11 8 10 12, 3 × 2। তাহলে এখন রুলস অনুযায়ী কেমন হওয়ার কথা, 2 × 3 3 × 2। এখন রুলস অনুযায়ী এই জিনিসটা তো ল্যাপস হয়ে যাওয়ার কথা, তাই না? ল্যাপস হয়ে ম্যাট্রিক্সটা হবে 2 × 2, এই ম্যাট্রিক্সটা বের হওয়ার কথা, অর্থাৎ অর্ডার এরকম হয়ে যাওয়ার কথা। আমরা এখন ক্যালকুলেশন করে দেখব আসলে রেজাল্টটা এরকম হয় কি না, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটা এভাবে রেখে আমরা ক্যালকুলেশন করে দেখি রেজাল্টটা এরকম আসে কি না। তো আমরা এখান থেকে শুরু করি। তাহলে আমরা নিয়ম জেনেছি, এভাবে যাবে, এভাবে নামবে, আবার এভাবে যাবে, এভাবে নামবে, এই তো। আমরা ওরকম করে করি, 1.7 প্লাস 2.9 প্লাস 3.11, 1.7 2.9 3.11 হয়েছে না? হয়েছে। এখন এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে করি। তারপর আবার নিচেরটাকে আমরা দেখি। আচ্ছা, নিচেরটার আগে এই পাশেরটা কাজ সেরে আসি। এবার দ্বিতীয়টার সাথে এইটা করে দেই, 1.8 প্লাস 2.10 হবে প্লাস 3.12। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। অর্থাৎ এটার সাথে একবার এটা হবে, এটার সাথে আর একবার এটা হবে। হ্যাঁ, তো আমরা করি। 4.7 প্লাস 5.9 প্লাস 6.11
ঠিক আছে, 4.8 প্লাস 5.10 প্লাস 6.12। আশা করি আপনারা এই জিনিসটা বুঝে গেছেন। আমি লাস্টবারের মতো বলি, এভাবে যাবে একবার, এভাবে নামবে একবার, আবার এভাবে যাবে একবার, এভাবে নামবে একবার, এভাবে যাবে একবার, এভাবে নামবে একবার, আবার এভাবে যাবে একবার, এভাবে নামবে একবার। এটাই গুণন, ঠিক আছে, এটাই গুণন। এখন আমি যদি রেজাল্টটা বের করে ফেলি তাহলে পাই সমান সমান, এটার রেজাল্ট বের করলে আমরা কত পাই, আমি রেজাল্টটা বসিয়ে দিচ্ছি, আপনারা গুণ ভাগ করে নেবেন। 58 পাবো, এখানে পাবো 64, এখানে পাবো 139, এই জায়গায় পাবো 154। এটা ক্লোজ করে দিলাম। তাহলে অর্ডারটা কি দাঁড়ালো, 2x2। আমাদের জিনিসটা খেয়াল করেন, আমাদের কিন্তু যখন ক্যালকুলেশন করতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে এখানে 2x3 আছে, এখানে 3x2 আছে, দুটোকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন বের হবে 2x2, অর্ডারটা এরকম হয়ে যাবে। তো আমরা নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করেছি, করার পরে যখন আমরা রেজাল্টটা পেলাম, রেজাল্টটা কিন্তু দেখেন 2x2। সুতরাং আমরা এভাবে মাল্টিপ্লিকেশন করব এবং এভাবে রেজাল্ট বের করব। আশা করি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মোটামুটি ডিপ ডাইভ আমি করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এরপরে যদি না বুঝেন অবশ্যই কমেন্টে লিখবেন। আমি যে একটু আগে A1 B1 বুঝেছি, ওইটা যদি ওই কনসেপ্টটা বুঝতে না পারলেও আপনি এই ম্যাথমেটিক্স অবশ্যই বুঝেছেন বলে আমি বিশ্বাস করি। আর একটু ভালোভাবে দেখবেন, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। এখন ম্যাট্রিক্স গুণের কিছু বৈশিষ্ট্য আছে, আমি কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো কিছু বৈশিষ্ট্য কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এই যে ধরেন A ক্রস B, এটার সাথে যদি C গুণন হয়, A ক্রস B ক্রস C, এটা হচ্ছে সমান। অর্থাৎ বলতে চাচ্ছি এই জিনিসটা যা, এই জিনিসটাও তা, এটা কিন্তু খেয়াল রাখবেন। B ক্রস C ক্রস A, A ক্রস B ক্রস C, এটা সমান সমান। এখানে যে রেজাল্ট বের হবে, এখানে রেজাল্ট যেটা আপনি ক্যালকুলেশন মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখবেন, আমি দেখেছি এখানে যে রেজাল্ট বের হবে এখানেও সেম রেজাল্ট বের হবে। সুতরাং দুইটা কি হবে, সমান। এই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ A ক্রস B ক্রস C, A ক্রস B ক্রস C, এই দুটো ইজ ইকুয়াল টু সমান। এখানে মান বসালে দুটোরই সেম রেজাল্ট বের হবে। এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনি মাল্টিপ্লিকেশন করবেন তখন এই ধরনের সিনারিও পেলে আপনি বুঝে নেবেন দুটোই সমান। তার পরবর্তী যে প্রপার্টি আছে সেটা হচ্ছে 2, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কীরকম, A ক্রস B প্লাস C সমান সমান A ক্রস B প্লাস A ক্রস C। এক্ষেত্রেও এখানে যে রেজাল্ট আসবে এখানেও সেম রেজাল্ট আসবে, আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন। সুতরাং এই ধরনের কোনো সিনারিও যদি সামনে পান আপনি ধরে নেবেন দুটোই সমান। আশা করি বুঝাইতে পেরেছি। এখন আপনি আমারে বলতেছেন যে ভাই আপনি তো ম্যাট্রিক্স গুণন বুঝাইলেন, বুঝতে পারলাম, এই রুলগুলো বলতে পারলেন, সেটাও বুঝলাম, কিন্তু আপনি শুধু ডিস্ট্রিবিউট দিচ্ছেন, অ্যাসোসিয়েটিভ দিচ্ছেন, সবগুলাই যদি সমান সমান হয় তাহলে সমান না কোনটা?
বুঝতে পেরেছি। তো যাই হোক, আমি এখন সমান না বিষয়ে কিছু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে 3 নাম্বার রুল, নন কমিউটেটিভ প্রপার্টি। সেটা হচ্ছে যদি কখনো এ ক্রস বি এবং বি ক্রস এ থাকে, দিস ইজ নট পসিবল। এই সমস্ত ক্ষেত্রে কখনো রেজাল্ট সমান আসবে না। এটা আরেকটার সমতুল্য নয়, অর্থাৎ বি ক্রস এ ক্রস বি এটা সমান হতে পারে না। এগুলো হচ্ছে নন কমিউটেটিভ প্রপার্টি। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, ম্যাট্রিক্সের অনেক কিছু আলোচনা করলাম। যদি আমি আমার মনে হচ্ছে এই জিনিসটা আপনাদের একটু বুঝতে কষ্ট হয়েছে। আমার বিশ্বাস আপনারা যদি এই এক্সাম্পলটা দেখেন, পরবর্তী যে এক্সাম্পলটা দেখিয়েছি, এই এক্সাম্পলটা দেখলে আপনারা একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবেন। আর মোটামুটি ভালোই কভার করেছি ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের রুলস, তারপরে এক্সাম্পল, তার প্রপার্টিগুলো আপনাদের সাথে আলোচনা করেছি। এগুলো জানলে, এগুলো যদি মাথায় রাখতে পারেন, একটু প্র্যাকটিস করেন, ইন ফিউচারে আমাদের মেশিন লার্নিংয়ে যে জায়গায় জায়গায় আমরা ধরা খাওয়ার কথা, সেই সমস্ত জায়গায় লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন, তারপরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যে সমস্ত জায়গা রয়েছে ওগুলোয় আমরা মোটামুটি কভার করতে পারবো, আপনাদের সমস্যা হবে না। ইভেন এগুলা কিন্তু আমাদের ভবিষ্যতে ডিপ লার্নিংয়েও কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। আমার সাবস্ক্রাইবের খুবই প্রয়োজন, লাইক কমেন্টেরও প্রয়োজন। আর অবশ্যই আমার সাথে সাথে থাকবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।